বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 অথবা করোনা ভাইরাস যাই বলি না কেন, যে নামেই তাকে ডাকি না কেন, পৃথিবীর সবচাইতে বড় অদৃশ্য শক্তি এখন, এবং এই শক্তির বিরুদ্ধে যে আগ্রাসী তৎপরতা তার সবটাই সে চালু রেখেছে। পৃথিবীর অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, আচার আচরণ, ব্যবহার সবটাই বদলে দিচ্ছে কোভিড-19, এবং কোথায় গিয়ে সে থামবে সেটিও এখন পর্যন্ত অনিশ্চিত। এবং অর্থনৈতিক যে সংকট তৈরি করছে পৃথিবী জুড়ে, মানুষ যে দরিদ্র থেকে দরিদ্রতর হবে, অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে, কবে পৃথিবী এই নতুন বিশ্ব ব্যবস্থায় একটা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে সেটি বলা দুরূহ, এবং সেগুলো নিয়ে নানা রকমের গবেষণা চলছে। তবে একটা বিষয় স্পষ্ট, যে পৃথিবী অনেক এগিয়েছে কথা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু এই এগুনাটা যে অনেকটাই ফানুসের মতো বা ফাঁকা সেটা স্পষ্ট হয়েছে। বিজ্ঞানে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ABCC এর পরিচালক, বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং বাংলাদেশে জাপানিজ ইনভেস্টরদের অ্যাডভাইজার আব্দুল হক, তিনি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে বেলজিয়াম থেকে যুক্ত হচ্ছেন ব্রাসেলস থেকে রিচার্ড ফ্রিডম্যান, পলিসি অ্যানালিস্ট অ্যান্ড অ্যাডভাইজার অন পার্লামেন্টারি রিসার্চ, ইউরোপিয়ান ইউনিয়ন, Belgium. And Richard Freedman is originally from Bington in the UK. He has lived in Brussels, Belgium for over 20 years, working for the European Union institutions in the areas of communication and parliamentary research. Here, Richard will speak in a personal capacity. আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হচ্ছেন অজয় দাস গুপ্ত, লেখক এবং সাংবাদিক, এবং তৃতীয় মাত্রায় তিনি এর আগেও কথা বলেছেন এবং যথেষ্ট প্রশংসিত হয়েছেন। তার কথাবার্তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি আমি আজকে স্মরণও করতে পারি। মিস্টার হকের ক্ষেত্রে তাই, সে কথাই প্রযোজ্য। স্বাগত আপনাদের তিনজনকেই এই অনুষ্ঠানে। রিচার্ড ফ্রিডম্যান, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। মিস্টার আব্দুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে একটা নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করতে যাচ্ছে। অনেকেই মনে করেন যে পুরনো ব্যবস্থায় আর আমাদের ফেরত যাওয়া সম্ভব নয়, এবং দেশে দেশে সরকারগুলো কতটা যে জনস্বাস্থ্যের ব্যাপারে তাদের অবহেলা এবং কতটা যথেষ্ট পরিবারকে ম্যানেজ, আমরা অনেক বেদনাকর সময় পার করেছি।
জীবনে প্রথম জীবনে গ্রামে ছিলাম, সেখানে অনেক অভাব অনটন দেখেছি, না খেয়ে মানুষের মৃত্যু দেখেছি, বস্ত্রহীনভাবে দাফনও দেখেছি। সব দেখে আজকে যখন জীবনের পর্যায়ে এসেছি আমরা, তখন কিন্তু এই যে মহামারী, করোনা মহামারী, একটা অদৃশ্য জীবাণুর কাছে সারা পৃথিবী আজকে যেভাবে নাস্তানাবদ্ধ হয়ে গেল, তাহলে দেখা গেল যে আমরা কি মারাত্মক রকমের একটা রিস্ক ফ্যাক্টরে আছি। এখন সেখান থেকে যদি আমরা বলি, তাহলে এই মানব সভ্যতাকে দায়ী করতে হয়, যারা এত বেশি ট্রিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছে ফর ওয়ারফেয়ার, আর্সেনালস, ফর নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড নিউক্লিয়ার আর্সেনালস। Perhaps they can destroy the world many times, but they could not save themselves. তাদের মহাসমুদ্রের ভিতরে তাদের রণতরীতে লোকেরা আক্রান্ত হয়েছে, রাজারা আক্রান্ত হয়েছে, প্রধানমন্ত্রীরা আক্রান্ত হয়েছে, এমনকি সেরকম কেউ বাদ যায়নি। এই যে এটা বিশাল রকমের একটা শিক্ষা মানব জাতির জন্য। আমি মনে করি গোটা মানব জাতিকে আত্ম উপলব্ধি করা, মানব সভ্যতাকে আত্ম উপলব্ধি করা, এবং সমস্ত মহারথী, সমস্ত মহাজনেরা, চিন্তাবিদরা, global thinkers, economists, philosophers, everybody will have to think that what we have done for the total development of the mankind, that keeping আমরা আজকে আমাদের মতো দেশে আমাদের সামর্থ্য অনুযায়ী সরকার হতে চেষ্টা করছে, কিন্তু দেখেন ভিয়েতনাম, জাস্ট বিকজ অফ এ রেভলিউশনারি গভর্নমেন্ট, ও চায়না ফর দ্যাট ম্যাটার, তারা যতটুকু পেরেছে আমরা ততটুকু পারি নাই, এটা সম্ভব না। অতএব আমার মনে হয় বাংলাদেশের মতো দেশকে এবং পৃথিবীর অনেক দেশকে নতুন করে ভাবতে হবে, কোনো উপায় নাই পরিবর্তন ছাড়া। যেমন স্বাস্থ্য, জনস্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। একটা মানুষ জন্ম নিল, তার জীবনটা কত গুরুত্বপূর্ণ। আজকে দেখেন তাকে অবহেলা করে রেখেছেন, সে কিন্তু আপনার জন্য বিপজ্জনক। সে যদি ক্যারি করে, অতএব সেটা কিন্তু বোমের চেয়ে বেশি এক্সপ্লোডিং। অতএব তাকে খেয়াল করা, রাস্তার পাশে যেন মানুষ জন্ম না নেয়, রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের অঙ্গীকার ছিল এটা, কিন্তু আমরা তা পারিনি। অতএব আমরা যে বিশাল জনগোষ্ঠীকে আজকে যে বিপদে ফেলে দিচ্ছি, আজকে আপনার এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের প্রতিটা মানুষের ট্র্যাকিং থাকা দরকার। চায়না কেন পেরেছে? বিকজ প্রতিটা মানুষের তার কাছে রেকর্ড আছে, টেলিফোন নাম্বার দিয়ে সে একদম ট্র্যাক করেছে কে কোথায় যাচ্ছে। আপনি নিরাপত্তার জন্য করছেন সিকিউরিটি, সো কল সিকিউরিটি ফর গভর্নমেন্ট এটসেট্রা, বাট ফর সিকিউরিটি অফ দি ম্যানকাইন্ড করতে হবে। অতএব নতুন করে ভাবতে হবে, সেটাই হচ্ছে যে মানে প্রযুক্তির ব্যবহারটাকে কিভাবে করবেন, টোটালি এ নিউ প্যারাডাইম শিফট at the public health will emerge in this sort of country, or for entire mankind should be there. For Bangladesh, I think I strongly believe যে জিনিসটা আমরা আরো যদি 2 মাস আগে করতাম, তাহলে আমাদের এখানে ভিয়েতনামের মতো অনেক কম করতে পারতাম। আমি তারপরে সাধুবাদ দিয়ে সরকারকে, সরকার স্টিমুলার প্যাকেজ দিচ্ছে, টাকা দিয়েছে, কিন্তু যেটা আমরা যে জায়গায় দুর্বলতা সেটা আমাদের স্বীকার করতে হবে এবং সেই জায়গায় বড় রকমের পরিবর্তন করতে হবে। এটা কিন্তু সাধারণ লোকের কাজ না, এটা বিশেষজ্ঞদের কাজ। স্বাস্থ্যের ব্যাপারটা, অর্থাৎ বিশেষজ্ঞদেরকে, স্বাস্থ্য ইকোনমিস্ট আছে, হেলথের চিন্তাবিদ আছে, স্ট্র্যাটেজিস্ট আছে, এগুলা কিন্তু আমি এয়ারলাইন্সের মালিক হতে পারি, কিন্তু আমি পাইলট হতে পারবো না। দেয়ারফর এই জিনিসটা ভাবতে হবে। এবং দুইটা জায়গায় আমি মনে করি বড় রকমের আজকে খাদ্য নিরাপত্তা একটা বিষয়। জন্য জেলা অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী অফ লেট বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি প্রবৃদ্ধির মোহ থেকে বেরিয়ে এসেছেন। উনি বলছেন যে প্রবৃদ্ধি যাই হোক, নেগেটিভ হতে পারে, কিন্তু মানুষকে বাঁচানো ফরজ। অতএব মানুষকে বাঁচানোর জন্য আমরা এখন আমাদের অনেক কিছু করার আছে, এবং সেই জন্য আমাদের যে জায়গাগুলোতে বড় রকমের পরিবর্তন এখন, নাও অর নেভার, এখনই করতে হবে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো সামনে আসতে হবে, এবং সেই জন্য আমাদের মিস্টার রিচার্ড ফ্রিডম্যান, as you know that Belgium is one of the topmost victim countries due to COVID-19, and so far I know that 30,589 have been infected, 3,903 died, and around 1,400 are in critical condition in Belgium.
Belgium. So what's your take on COVID-19 and what is the latest situation in Belgium? It's a very serious situation in Belgium. The statistics you quoted are absolutely spot on. Belgium, in fact, is the number 3 country in the world for the number of deaths per million inhabitants, following Italy and Spain. So, of course, there's a lot of debate about this, about why it's so high in Belgium and why it's lower in other countries around the world. Of course, Belgium is a country where there is a lot of crossing. It's a huge hub for Europe and for the world. Secondly, Belgium also carries, when it declares the number of people who have died, it also counts the number of people who have died, unfortunately, in care homes, so elderly people who have passed away in care homes. Other countries around the world have different methods of reporting and only report deaths in hospitals. However, Belgium is quite a densely populated country for European standards, and therefore it has had quite a high level of deaths among its population. Belgium has been in confinement since the 17th of March, with all shops, restaurants, theatres, etc. closed down, schools included, universities. The only things that are open currently are pharmacies and supermarkets. Those are the only shops that are available to the general population, and we're expecting this confinement to continue at least until the 3rd of May. We're expecting an announcement on Wednesday in Belgium updating on the confinement rules. Richard, the Belgian healthcare system is one of the best in Europe, so far I know, and current healthcare expenditure is equivalent to 10.6% of gross domestic product, that is GDP, which is higher than the OECD average of 1.3 points. Why the respective authorities fail to control spreading coronavirus? Do you think the COVID-19 situation will come to under control in Europe within a few months or in a year? It's an extremely difficult situation. Belgium was one of the first countries actually in Europe to go for the lockdown. France, Italy was the first, then France, then Spain, and Belgium was very soon after. I said on the 17th of March, Belgium basically went for a total lockdown. Of course, you could argue that Belgium may have done it slightly too late compared to, for example, Italy. But however, the science is what the Belgian government follows, and it has taken very, very stringent, tough measures. We are seeing the curve of cases actually declining in Belgium. We are around the peak at the moment. We're expecting the number of cases reported on a daily basis to decline over the next few days. The Belgian National Security Council will take a decision tomorrow, Wednesday, in Belgium, to decide on the future of confinement and whether there can be a very slow, gradual opening up of the economy. Of course, we're all around the world balancing the economic and financial consequences of a shutdown versus the health consequences of not shutting down the economy, and therefore there is an extremely difficult decision for decision makers to take. But we're expecting the economy to have a huge negative impact this year. We expect this quarter to be around 25% reduction in GDP. We've seen over 1 million Belgians signed up onto a temporary unemployment insurance scheme, which is a huge increase. We're expecting the whole economy to contract this year, although there should be a rebound in 2021. Okay, Richard, stay with us. Mr. Ajay Das Gupta, আপনি আমাদেরকে একটু বলবেন যে অস্ট্রেলিয়ার সর্বশেষ অবস্থা কি, স্পেশালি সিডনির অবস্থা কি, এবং আরো বিশেষ করে জানতে চাইবো যে বাংলাদেশি কমিউনিটির অবস্থাটা কি আসলে। বাংলাদেশি কমিউনিটি মানে আমি বাংলাদেশি অস্ট্রেলিয়ান এবং যারা বাংলাদেশি হিসেবে আছেন তাদের কথাও সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। এবং আজকে আমরা অনেক সময় বলে থাকি যে প্রযুক্তি আমাদের সময় কেড়ে নিচ্ছে ইত্যাদি নানা ধরনের অভিযোগ আমরা করি, কিন্তু আজকে প্রযুক্তির আশীর্বাদে আমি এই শুধু সিডনি থেকে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। এই সুযোগে এই করোনা যেটাকে আমরা কোভিড-19 বলছি, সেই দুঃসময়ে আমি আমার দেশের মানুষ এবং আপনার এই জনপ্রিয় টেলিভিশন শো
তৃতীয় মাত্রা সমস্ত দর্শক শ্রোতাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। সিডনিতে যেটা হয়েছে, as our friend mentioned from Belgium, that the situation is really very there. It's really like not really under control. But in the concern of Australia, if you concern Australia is more. The reason maybe যে কারণটা হতে পারে, আমাদের মাত্র 30 লক্ষ লোক এখানে, এবং আপনি জানেন যে 9 করেও প্রায় 60,000-এর মতো বাঙালি এখানে আছে বলে ধারণা করা হয়। তো এই পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে এরকম কোনো খবর আমরা পাই। হ্যাঁ, তবে আমরা সকলেই এক ধরনের সেলফ কোয়ারেন্টাইন, সেলফ আইসোলেশন এবং এই ধরনের প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছি। সরকার যেটা করেছে এখানে ধীরে ধীরে আপনার একসাথে কিন্তু যেটা ইম্পোজ করা হয়নি, ব্যারিয়ার গুলো ইম্পোজ হয়নি, আস্তে আস্তে ইম্পোজ করা হয়েছে। এখনো চাইল্ড কেয়ার, প্রাইমারি স্কুল এগুলো খোলা রয়েছে এই কারণে যে এখানকার বাস্তবতাটা আপনার ভিন্ন। এখানে অনেক সিঙ্গেল মাদার আছেন এবং অনেক বাবা আছেন যাদের সন্তান ছাড়া সন্তানকে দেখার কেউ নেই, কাজে স্কুল খোলা রাখা হচ্ছে প্রাইমারি লেভেলে। এবং অস্ট্রেলিয়ার তো মিস্টার অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়ার একটা সুবিধা আছে যে আমাদের মতো বা বেলজিয়ামের মতো, যেটি রিচার্ড বলছিলেন, এত ঘনবসতি না, একটা বড় সুবিধা সেখানে আছে। এবং আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ছোট করে বলেন, পরে আবার আপনার কাছে আমি আসবো, যে এই যে পৃথিবীর দেশে দেশে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, চায়নার কথা বলি, বেলজিয়ামের কথা বলি কিংবা বাংলাদেশের কথা বলি, এটা স্পষ্ট যে জনস্বাস্থ্য আসলে খুব একটা গুরুত্ব পায়নি রাজনৈতিক নেতৃত্বের কাছে, সরকারগুলোর কাছে। কেন এমনটা আপনার কাছে মনে হয় যে পৃথিবীতেও জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়েছে, কিন্তু প্রমাণিত হলো যে একটা ছোট্ট অণুজীবের কাছে পৃথিবী কতটা অসহায়, এবং এখন সেটার ভ্যাকসিন আবিষ্কার করতে 1 থেকে 1.5 বছর লাগবে, কেউই নিশ্চিত না সেটি কবে আবিষ্কার হবে। এবং এই কোভিড-19 এত স্মার্ট যে সে প্রতিনিয়ত তার চেহারাটা পাল্টে ফেলছে। সো আপনার টেক কি এই বিষয়ে, মানে আপনি আপনার চিন্তার জগতে কিভাবে কোভিড-19 প্রভাব ফেলছে? আপনি কিন্তু খেয়াল করবেন, সেই কখন আপেল পড়েছিল এবং নিউটনের জন্ম হয়েছিল, এরপরে কিন্তু বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জন্ম হয়। বিজ্ঞানকে প্রযুক্তিতে এনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আমাদের তো মনে রাখতে হবে, বাইক মোটরসাইকেল তো আবিষ্কার নয়, রেডিও হচ্ছে মানুষ ক্রমাগত ভাবে, কিন্তু কোনোভাবেই আপনার বিজ্ঞানকে সে আঁকড়ে ধরেনি। এবং আপনি যদি ক্যাপিটালিজম এবং মার্কসিজম তো কোনো দেশে নেই আসলে, ইভেন নট এক্সিস্ট ইন চায়না, তারপরও ধরেন আমরা যদি যুক্তির স্বার্থে ধরি যে সমাজতন্ত্র, সকলেই কিন্তু সামরিক খাতে যে ব্যয় করে জনস্বাস্থ্যে সে ব্যয় করে না। এবং এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল আপনার প্রভুত্ব বিস্তারের জন্য। আমাদের এটা মনে রাখতে হবে যে এখন কিন্তু সাম্রাজ্য বিস্তার কেউ রাজ্য দখল করে না, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ হচ্ছে মূল সাম্রাজ্যবাদ, যে অর্থনীতি দিয়ে আপনাকে পরাভূত করবে। মিস্টার আব্দুল হক, আপনি একটু আমাদেরকে বলবেন যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রায় 96,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন বিভিন্ন খাতের জন্য, এবং এরপরে অনেকের মনে হচ্ছে যে ইনফর্মাল সেক্টরটা বাইরে থাকছে, ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে সেটি একটা প্রশ্ন। ওয়েটা ব্যাংক থেকে একটা বড় অংশই যাবে ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে, ব্যাংকের এই সামর্থ্য আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন এই 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে, এবং অনেকেই মনে করেন যে এর পরেও অনেকে আবার এর আওতার বাইরে থাকছেন, যদিও খুব আমাদের সবচেয়ে শক্তিশালী বা স্মার্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত বিজিএমএ ট্রেড বডি, তাদেরটাই প্রথম ঘোষণা করা হয়েছে এবং তাদের দাবিও ছিল, এবং খাতটি অত্যন্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে আপনার কাছে আমি সরাসরি প্রশ্নই চাই যে আপনি কিভাবে দেখছেন যে এই প্রণোদনার বিষয়গুলো, এবং এটা কতটা সহায়ক হবে বলে মনে করেন আপনি? না, অ্যাকচুয়ালি প্রণোদনা সরকার ডেফিনেটলি, আমি মনে করি যে সরকার এ ব্যাপারে যথেষ্ট প্রুডেন্ট স্টেপ নিয়েছে, এবং রপ্তানি খাতকে প্রথমে প্রাধান্য দিয়েছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু রপ্তানি যাতে কোনো মতে ব্যাহত না হয় সেজন্য। এটা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু কোনো অনুদান না, এটা কিন্তু ঋণ হিসেবে আপনাকে নিতে হবে, এটা পে ব্যাক করতে হবে। সবটা তো ঋণ না, ইন্টারেস্টটা কম না। আমি বলছি সবটা তো আবার এই প্রণোদনা সবটা তো ঋণ না, কিছু তো আছে কিন্তু এখানে, যেমন সামাজিক নিরাপত্তা খাতের, সেটা হলো সামাজিক সোশ্যাল সেফটিটা আলাদা। ব্যবসায়ীদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা টোটালি ঋণ। সে ঋণের মধ্যে কোথাও 5%, কোথাও 4%, মানে অর্ধেকটা, যে 9% হলে 4.5% এইভাবে বলা হয়েছে।
এখন এইটার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করেছে। আমার মনে হয় যেমন আমাদের খাত, আমরা অটোমোবাইল সেক্টরে কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে আমাদের এখানে। গাড়ির আমদানিকারক, ডিলার, তাদের হাজারো গাড়ি এখন বন্দরে আছে, বাইর করার জন্য এখানে কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। আবার হাজার হাজার ওয়ার্কার আছে, টায়ার ব্যবসায়ী, স্পেয়ার পার্টস ব্যবসায়ী, ওয়ার্কশপ ব্যবসায়ী, অ্যাক্সেসরিজ ব্যবসায়ী, হাজারো রকমের মানুষ এখানে জড়িত। এমনকি ফর এক্সাম্পল এই যে মাইক্রোবাস চালায়, লক্ষাধিক গাড়ি কিন্তু বাংলাদেশে চলে। ট্রান্সপোর্টের যে এন্টায়ার সেক্টর, এখন কি করে আপনি মনে করেন যে এটা একটা জাইগান্টিক টাস্ক, কিন্তু অনেক জাইগান্টিক টাস্ক। তা আমি মনে করি যে সরকার অন্তত পক্ষে যে যতটুকু করেছে সেটাকে সাধুবাদ দেই। প্রধানমন্ত্রীকে ডেফিনেটলি এগিয়ে এসে তিনি এই প্রণোদনাটা ঘোষণা করেছেন। এবং কিন্তু এটার যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেই রিস্কটা হচ্ছে যে আপনি মনে করেন যে কত সময়, আজকে অর্থমন্ত্রী কিন্তু এক জায়গায় বলেছেন যে তারা এখনো জানেন না কমাস পর্যন্ত, যেমন ইউরোপিয়ান এজেন্সি থেকে মিস্টার রিচার্ডও বলতেছিলেন যে কতদিন পর্যন্ত, কবে গিয়ে সুস্থ হবে আমরা কিন্তু জানি না। অর্থাৎ যেমন আমরা 1 মাসের বেতন দিয়েছি, পরের মাসের বেতন কোত্থেকে দেব, আমাদের ভাড়াগুলো কোত্থেকে আসবে, আমরা কিন্তু কোনো লেনদেন না, এমনকি যেতেই পাচ্ছি না। এমনকি ভ্যাট বলা হচ্ছে 15 তারিখে অনেকে কিন্তু দোকান খুলে সরকারকে ভ্যাট আইন কমপ্লাই করার জন্য দিয়েছে। আমি মনে করি এটা একটা যেহেতু আল্লাহর গজব, কিংবা এটাকে ইংরেজিতে বলে অ্যাক্ট অফ গড, অথবা দৈব দুর্বিপাক শুদ্ধ বাংলায় বললে, সেই ক্ষেত্রে রাজস্ব বোর্ড কিন্তু এটাকে দৈব দুর্বিপাক বলে একটা আশার করেই কিন্তু সীমাটা বাড়িয়ে দিতে পারে। এবং ক্ষুদ্র ব্যবসাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বটম অফ দি পিরামিড ইজ ইম্পর্টেন্ট। মিস্টার রিচার্ড, এন ইকোনমিস্ট, দি বটম অফ দি পিরামিড ইজ সো ইম্পর্টেন্ট ফর আওয়ার সাইড অফ কান্ট্রি, যেখানে কিন্তু আমরা অনেক ভালনারেবল। আমাদের ক্ষুদ্র ব্যবসাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সরকারকে টপ প্রায়োরিটি দিতে হবে। বড় ব্যবসার জন্য একটু কর্পোরেট ট্যাক্স গভর্নমেন্ট ছাড় দিতে পারে, যাতে তারা কাউকে ছাঁটাই না করে। যেমন ভারতে আজকে করেছে গভর্নমেন্ট, যে তারা যেন কোনো ছাঁটাই না করে, সেজন্য গভর্নমেন্ট তাদেরকে অন্য রকমের স্টিমুলাস দিয়েছে যে তোমরা ট্যাক্স কম দাও, কিন্তু ছাঁটাই করে না। চীনে যেহেতু কমিউনিস্ট কান্ট্রি, তারা কাউকে ছাঁটাই করে নাই এবং ছাঁটাই করার সিস্টেম তারা রাখে নাই। আমাদের এখানে যখন আমি বেতন দিতে পারবো না, তখন আমি কি করবো? অতএব আমাদের স্টাফগুলো যাতে ছাঁটাই করতে না হয়, সেজন্য সরকারকে চিন্তা করতে হবে। ছোট ব্যবসাগুলো যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য যেমন বন্দরের ভাড়াগুলোকে মওকুফ করা একটা সময়ের জন্য, এবং ইন্টারেস্টের ব্যাপারে সরকার করেছে সেটার জন্য ব্যবসায়ীরা পায়, এটাকে করা। তারপরে হচ্ছে যেমন বন্দরে নিলাম টিলাম হয়, এইসব নিবর্তন যেন না হয়, এগুলা জিনিস দেখা দরকার। মোট কথা, ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে বাঁচানোর জন্য সারা দেশে কিন্তু ক্ষুদ্র ব্যবসাগুলো বিশাল। তারা কিন্তু সাধারণত ব্যাংক ঋণ তারা খুব কম নিয়ে থাকে, অনেকে ব্যাংক ঋণের আওতার মধ্যেই নাই। অর্থাৎ তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আর একটু মাইক্রো লেভেলে চিন্তা করতে হবে যে তাদের কিভাবে এই সহায়তাটা দেওয়া যায়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ 1 মাস আমি দিয়েছি, এপ্রিল মাসের বেতন কোথেকে দেবো? আমার কিন্তু সংস্থান নাই, ব্যাংকে লেনদেন নাই, আমদানি নাই, রপ্তানি নাই, তারপরে আমাদের কোনো পার্টিরা কোনো পেমেন্ট দেবে না, তাহলে কি হবে? আমরা কি, যদি মে মাস পর্যন্ত হয়, সামনে ঈদ আছে। অর্থাৎ এইখানে একটা জিনিস আমি মনে করি সরকারকে চিন্তা করতে হবে, যেটা ইন্ডিয়াতে করেছে। সরকারি কর্মকর্তাদের বেতন তারা কিছুটা কমিয়ে দিয়েছে, 10-15% কি 20%। মন্ত্রীদের, এমপিদের 30% কমিয়েছে। সরকারি বেতনভুক এমপিওভুক্ত টিচার যারা, তাদেরকে মনে করে যে 20-30% কমিয়ে দিয়ে যারা এমপিওভুক্ত নয় তাদেরকে দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু একটা হাজার কিন্তু এমপিওভুক্ত নয় এরকম টিচার আছে। আমরা স্কুল চালাই, প্রায় আমাদের এখানে 1000 স্টুডেন্ট আছে। ফলে এই টোটাল জিনিসটা আমার মনে হয় সরকার, বাংলাদেশে যেই গোষ্ঠীর আপনি কমাতে বললেন, সেই গোষ্ঠী তো সবচাইতে সুবিধাভোগী এবং তাদেরই সব রকমের সুবিধা দেয়া হচ্ছে। এখন কি তাদেরকে কমানো সম্ভব কিনা, এবং কেন কমানো সম্ভব নয়? সরকার কি তাদেরকে অসন্তুষ্ট করতে চাইবে কিনা? রাষ্ট্র চাইলে এখানে অসন্তুষ্টির ব্যাপার না, এটা ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি যুদ্ধকালীন অবস্থায় সরকার যে কোনো কিছু করতে পারে। টাটা কি বলেছেন? মিস্টার রতন টাটা বলেছেন, আমি এত টাকা দিলাম, দরকার হলে সবটা দিয়ে দেবো, কারণ রাষ্ট্রকে বাঁচানো। আমি মনে করি, আমি যে আব্দুল হক, আমি ব্যবসা করি, আমরা কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চাইলে সবাইকে এখন তার নিতে পারে। অতএব এখানে কোন ব্যক্তি, যত বড় গোষ্ঠী হোক, সবটা রাষ্ট্রের, আমিও রাষ্ট্রের। সেই জন্য সরকার চাইলে সরকার আদেশ করে যে আমি স্বাধীনতার পরে তাজউদ্দিন সাহেব, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব কিন্তু 50% সম্ভবত কমেছিলেন বেতন ভাতা। অতএব এটা কমানোই যায়। এবং আরেকটা জিনিস, দুর্নীতিকে কঠোরভাবে দমন করা, অপচয়, যেমন গাড়ি কেনার মতো জিনিস সরকার, এগুলো সরকার হ্রাস করতে পারে। গাড়ির ভাতাগুলো এই মুহূর্তে বন্ধ রাখতে পারে।
এবং দুর্নীতি দুর্বৃত্তদেরকে সরকার চাইলে 90% কন্ট্রোল করতে পারে, তাতে কিন্তু অনেক টাকা চলে আসবে। অতএব এইভাবে ছড়িয়ে দেওয়া, এইভাবে জিনিসটা ছড়িয়ে দিতে পারলেই কিন্তু আমার মনে হয়, যেটা অর্থমন্ত্রী বলেছেন যে এখন কিন্তু প্রবৃদ্ধি নয়, বাঁচার চিন্তাটা আগে, তারপরে বিশ্ব কিন্তু আপনি বলেছেন বিশ্ব কিন্তু আর এরকম থাকবে না, সেই জন্য প্রস্তুতি নেওয়া। সেই জন্য আমার দেশে যে চিন্তাবিদরা আছে, বিশ্বমানের চিন্তাবিদ আছে, অর্থনীতিবিদ আছে, সবাইকে নিয়ে কিন্তু একটা স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। Richard, indeed it's an economic earthquake, as Mr. Abdul Haque said. Belgian economy could shrink 8% in 2020, according to Reuters, and the economist said that total GDP of Europe will decrease by 2%. Belgian economy estimated to lose $65 billion and temporary unemployment increased. So has the COVID-19 pandemic caused a great crisis in the Belgian economy? What do you think? Absolutely, a very, very big crisis. Over 1 million new people unemployed. Belgium, like many other governments in Europe, introduced a new, what they call furlough system. We're learning lots of new vocabulary, economic vocabulary, like the word furlough. Furlough basically means that the government steps in and pays around 70 to 80% of employees' salaries, be it in the public sector or in the private sector, and the company pays the remaining 30% as a incentive not to fire or sack these people, and rather to keep these people on their payroll. Belgium is a very, very open economy. It exports a huge amount of its GDP, especially to neighboring countries in Europe, be it the Netherlands, Germany, the United Kingdom, France. We're talking motor vehicles, gems, diamonds, electrical equipment, fridges, etc. So Belgium is a very, very open economy. And we know that Belgium is the Eurozone's 6th largest economy. So do you think that's correct? Do you think COVID-19 economic shock affects the Belgian economy severely? Very, very severely. 8% decline is bigger than what we saw in 2008. In 2008, we knew basically how to fix the economy. We had to fix the banking system. We had to make the banking system much more liquid. We knew we knew who to blame in 2008 during the financial crisis. The clear villain of the piece, if you like, was the large banks, be it American banks or European banks, who had lent irresponsibly. This time around, we can't really blame anybody. It's nobody's fault that the economy has shrunk or will shrink by over 8% this year, and in this quarter over 20%. So we can't really blame anybody. But yes, it's a huge, huge impact for Belgium. We always talk, in 2008 we talked about the lender of the last resort, be it the central bank coming in to basically bail out via quantitative easing the economy. This time around we're talking about the employer of the last resort. So who will employ these people? That's the question. And in the end, the employer of the last resort is basically the national governments in Europe, who are lucky enough that's a big question, they can borrow money on the markets in order to keep people in employment to a degree. But yes, it's a bigger impact probably than even in 2008. And Richard, I'm quoting from Politico. It said that, quote, Belgium's problem handling the corona crisis is just not political. On the economic side, things don't look that good either. What is your opinion regarding this statement? Well, it's not good anywhere in Europe. I mean, I say Italy was number 1 in terms of deaths, Spain number 2, Belgium number 3 per capita. So Belgium has suffered hugely, both economically and through personal tragic stories. Belgium, as you just pointed out, does have a very strong healthcare system, but it hasn't proved to be sufficient in order to reduce the number of deaths per capita. It's not a problem only for Belgium, but it's a problem for the whole world. Yep. Belgium, as I said, is a very, very open economy, and it is right in the center of Western Europe. It's bordered with Luxembourg to the south, to France, to Germany, and to the Netherlands. And those 4 countries have also suffered hugely through the economic downturn. So Belgium, you're right, has suffered hugely, both politically and economically.
Belgium has a very strange political system for some people because the country is basically divided into three parts. Flanders in the north where they speak Dutch and Wallonia in the south where they speak French, and Brussels which is they speak both French and Dutch. So we have a very divided economy with a divided country as well in some ways. মিস্টার অজয় দাশগুপ্ত, আপনার কথা তখন শেষ মুহূর্তে আমরা সংযোগটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে নজরে রেখেছেন, অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবরটা আপনার জানা। সো কোভিড-19কে বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে আপনার কাছে কি মনে হয়, মানে আপনি হোয়াট ইজ ইউর অবজারভেশন? ওকে, আমি যেটা বলতে চাই যে ধরেন বাংলাদেশে আসলে সবকিছুই শেষ মুহূর্তে এসে করার একটা প্রবণতা আছে আমাদের দেশে, আর এটা তো বলতেই হবে এক কেন্দ্রিক সবকিছু। সে কারণে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় না বলে কোনো ধরনের স্বচ্ছতা বা জবাবদিহিতা আছে বলেও মনে হয় না। আমি সাধুবাদ জানাই সরকারকে যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন এবং আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু আপনি খেয়াল করবেন সমন্বয়ের একটা অভাব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইবারের মন্ত্রিসভায় যারা এক সময় বিভিন্ন দুর্যোগ সামাল দিয়েছিলেন সেই সব সিনিয়র লিডাররা কিন্তু নেই, এবং এইসব সিনিয়র লিডাররা না থাকার ফলে নবীন যারা এসছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের সেই গ্রহণযোগ্যতা এবং সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা কিন্তু প্রমাণিত নয়, এবং প্রমাণিত না হবার কারণে বাংলাদেশে আমি মনে করি আরেকটা বিষয় আছে। ধরেন একমাত্র আমাদের দেশেই আমরা একটা কবিতা জানি ছেলেবেলা থেকে যে লাখে লাখে মরে শূন্য কাতারে কাতার সুমার কুটিয়া দেখি 40,000। মানে আমাদের পরিসংখ্যানের কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, আমরা লাখ মরলে হাজার বলছি, হাজার বললে লাখ মরছি, তাহলে এই পরিসংখ্যানকে আমি অত গ্যারান্টেড বলে ধরে নিতে পারবো না, এবং আমার মনে হয় যাদের বিবেক আছে তারা কেউই এটাকে গ্যারান্টেড হিসাবে ধরে নিতে পারবেন না। সে কারণে পরিসংখ্যান যদি সঠিক হয়, এখন ধরেন 18 কোটি লোক 5,000 যদি আপনার থাকে, এটাকে কি যেন বলে, বা 500 যদি আপনার এই লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকে, তাহলে 10,000 লোক আক্রান্ত হলে এটা একটা ডিজাস্টার হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের যে সমস্ত ভাসমান মানুষ আছেন তাদের তো আমরা হিসাবে ধরি না, আমরা হিসাবে ধরছি না নিম্ন মধ্যবিত্তকে। আজকে নিম্ন মধ্যবিত্তের মতো কষ্টে বাংলাদেশে কেউ নেই। হ্যাঁ, এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে রতন টাটার কথা আসছিল, ভারতের দানবীরদের কথা এসেছিল, বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকার গল্প, এরা এখন কোথায়? এখন কোথায়? এবং কেন তারা এগিয়েছে বলছে না যে আমি এই শহরের এই উপজেলার 1 সপ্তাহের মানুষের খাবারের দায়িত্ব নিলাম? এরকম তো কেউ বলছে না বাংলাদেশে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আপনি লক্ষ্য করবেন যে জি এই সময়টা তো মিস্টার আব্দুল হক দুর্নীতির কথা উল্লেখ করছিলেন, ছোট বড় আমি সেই বিবেচনায় যাচ্ছি না, যখন প্রতিটি মানুষই, আমি আপনি কেউই নিশ্চিত নয় যে কখন করোনা আমাদেরকে ধরবে এবং সেখানে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা, সেই অবস্থায় ত্রাণের চাল আত্মসাৎ হয়, এবং সেটা আবার তথাকথিত জনপ্রতিনিধিরাই করেন। তথাকথিত জনপ্রতিনিধি কেন, আমরা যদি খোলসা করে বলি, ধরেন ক্ষমতা যাদের হাতে তারা করছে। এখন তো আর বিরোধী দলের কারো পক্ষে সম্ভব নয় চাল মজুত করা এবং চাল সরবরাহ করা, তাহলে আমরা সবাই জানি কারা করছে। এখন প্রধানমন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিয়েই চলেছেন। প্রশ্ন হচ্ছে প্রত্যন্ত এলাকায়, যেটা আমি প্রথমেই আপনাকে বলেছি, সমন্বয়ের অভাব, নেতৃত্বের অভাব প্রকট হয়ে উঠেছে। আপনি খেয়াল করবেন যে পুলিশ যদি জায়গায় যেতে পারে, আপনার ডাক্তার যদি যেতে পারে, নার্স যদি যেতে পারে, এবং আপনি নিজে যদি অনুষ্ঠান করতে পারেন, এমপিদের কি এমন সমস্যা হয়েছে যে নিরাপদ দূরত্ব থেকে সাহায্য করতে পারবে না? আপনি যে জনপ্রতিনিধি, আপনি তো জনগণের দায়িত্ব নিয়েছেন, আপনি যত রকমের আপনার সেফগার্ড আছে সেগুলো মেনে 2টা লোককে দূরত্বে রেখে এটা বিতরণ করেন না কেন, যে আমি এইগুলো দিলাম এবং আমি এই অনিয়ম সহ্য করব না? আপনি ঘরে বসে আমার মতো বলছেন, আমি তো দূর দেশে থাকি, আর আমাদের মতো সাধারণ মানুষ বললেই বা কি, না বললেই বা কি। আপনারা যে জনপ্রতিনিধি হচ্ছেন, আপনারা জনগণের কাছে যান, এবং এই সময় আপনি যদি মানুষের পাশে দাঁড়াতে না পারেন, তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে যে এই সংকট থেকে আমরা মুক্ত হব?
জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার আব্দুল হক, রিচার্ডের সঙ্গে যেমনটা আমরা ইউরোপিয়ান ইকোনমি নিয়ে কথা বলছিলাম বা ও বিশ্ব অর্থনীতির প্রসঙ্গটাও বলছিলাম, আমি কিছু ফ্যাক্টস ফিগার দিচ্ছি যেগুলো নানান প্রতিষ্ঠান লাইক ব্লুমবার্গ, আংটার্ড, IMF তারা দিয়েছে যে বৈশ্বিক অর্থনীতিতে ক্ষতি হবে 2.7 ট্রিলিয়ন। তেলের দাম, ইউএসডি তেলের দাম অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। আমরা জানি এ পর্যন্ত সারা বিশ্বে 7,000 স্টক এক্সচেঞ্জ থেকে 6 ট্রিলিয়নের বেশি অর্থ উধাও হয়ে গেছে। উন্নয়নশীল অনুন্নত দেশগুলোর রাষ্ট্রীয় ঋণ বাড়বে, খুবই স্বাভাবিক। আমরা এখন টাকার জন্য হন্যে হয়ে ঘুরছি। ট্রেডিং পলিসিতে আমূল পরিবর্তন, ট্রেডিং ব্যারিয়ার বাড়বে, বৈশ্বিক জিডিপি কমবে ইকোনমিস্টের তথ্য অনুযায়ী 1% গ্লোবাল ইনভেস্টমেন্ট কমবে, ট্যাক্স কমবে, সব দেশে সরকারি ব্যয় বহুগুণ বাড়বে। তো আমার প্রশ্ন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আপনি একটু আগে রাষ্ট্রীয় প্রণোদনা নিয়ে বলছিলেন যে কেবলমাত্র এইসব রাষ্ট্রীয় প্রণোদনা বা প্যাকেজ দিয়ে অর্থনৈতিক ক্ষতি মোকাবেলা করা সম্ভব হবে কিনা, বা এর বাইরে আর কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন আপনি? রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র যেটা করছে সেটা করা সমীচীন কিংবা করা দরকার। রাষ্ট্রকে ডেফিনেটলি করতে হবে, কারণ আপনি জানেন যে রাষ্ট্রের যে সামর্থ্য, যেমন আমেরিকা একসময় অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য trillions of dollars pumped in automobile industry. Okay, they have the capacity. For example, Europe, Belgium, with their capacity they will be doing. But with the global crisis, when the whole world is in a crisis, therefore, it is not expected that at the moment, developed country will be, will be lending you to so much as they did in the past. Perhaps it will be, they are all in trouble. No country is safe rather, Therefore, you will have to, আমরা আমাদের মতো করে, আমার মনে হয় একটা গ্লোবাল ইমার্জেন্সি চিন্তা করে যে সারা পৃথিবী আক্রান্ত, একটা কিয়ামতের মতো অবস্থা, আল্লাহর গজব কিংবা অজদা যেটা বলছিলেন, সেটা চিন্তা করে জাতীয় সরকারকে চিন্তা করতে হবে that we are at war and we are fighting with the invisible enemy that we don't see and our capacity is so vulnerable. Therefore, আমাদেরকে সরকার যা করছে, আমি মনে করি ওইটা দিয়ে যে ইকোনমি আপনি বাঁচাবেন সেটা কখনোই আপনি আশা করা উচিত না। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, how about if it is continuing 3-4 months, perhaps our sort of country cannot really sustain. Therefore, food security will be coming number one, that to survive, provide food for the people. Yep. Number one. Number two, number one is public health and food security comes next. Therefore, with our experience from the field, I'm not an economist, neither I'm a consultant. Whatever we have learned from the life, experience of life, I'm telling you that the Japanese people, what they do, they always consider food security as an issue. They have never allowed multinational companies to supply seeds. They said, no, we shall have to keep seed by ourselves at any sort of natural calamities so that we can sustain, we can cultivate, we can at least, survive. Therefore, ওরকম চিন্তা করে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের যদি ইকোনমি, টোটালি গ্লোবাল ইকোনমি, going in a total crash, export is lost. You have about 10 million people overseas, those who are sending billions of dollars. That is stopped, not coming. How we are going to manage? ওরকম চিন্তা করে কিন্তু আপনাকে মনে করতে হবে যে আপনার পৃথিবী কোনো মতে আগের মতো থাকবে না। আমাদের ব্যবসা করলে কিরকম থাকবে আমরা জানি না। আমরা কি 2 মাস পরে বেতন দিতে পারবো কিনা আমরা জানি না। এরকম অনিশ্চয়তায় অন্তত সবাইকে খাবারটা দেওয়া যায়, প্রাণে বাঁচানো যায়, এটা 1 নম্বর। 2 নম্বর হলো খাদ্যর জন্য, তারপরে কি আছে সেটাকে সামলানো। যেমন আপনি গাড়ি ঘোড়া কেনা বন্ধ করেন, অপচয় বন্ধ করেন, অপ্রয়োজনীয় প্রজেক্ট বন্ধ করেন, আগে প্রাণের দিকে দেন, স্বাস্থ্যের দিকে দেন, সে আপনি কৃষির মধ্যে দেন, যাতে সাপ্লাইটা, ফুড সাপ্লাইটা আসে। এত কোটি মানুষ, অন্তত কত কোটি মানুষ, যেহেতু আপনার আর্মির একটা ভালো কাজ করেছিল, ন্যাশনাল আইডি কার্ড করেছিল, ওইটাকে ভিত্তি করে টোটাল আপনি কত ট্রান্সপোর্ট ওয়ার্কার আছে ডাটাবেজ করেন, কত লোক ডাউন দ্য লাইন টু ভালনারেবল অবস্থায় আছে, দে নিড হেল্প। আপনি এরকম ত্রাণ দিয়ে, বন্যার মতো ত্রাণ দিয়ে কিন্তু আপনি অসম্ভব হবে না, ডাইরেক্টলি তাকে টাকাটা দেন। যেটা ভারতীয় অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার প্রাইজ নোবেল লরিয়েট যিনি বলেছেন, তিনি বলেছেন যে মানুষকে সরাসরি যতটুকু আমরা দিতে পারি। অভিজিৎ ব্যানার্জি বলেছেন। আপনি দেখেন, আমার যেখানে আজকে আমি 2টা লুঙ্গি পরে 15 দিন কাটাচ্ছি, আমি কিন্তু খরচ অনেক কমে ফেলেছি। একটা সাবান দিয়ে আমার 15 দিন গেছে। আমার 2টো আমি নিজে ধুচ্ছি আমার কাপড়। আমি মনে করছি যে আমরা একটা মৃত্যুর অবস্থা চলে আসছি, অথবা আমার কোনো বিলাসের দরকার নাই। আমি যেখানে আগে 1000 টাকার বাজার করতাম, আমি 200 টাকার বাজার করছি। সেভাবে আপনি সবাইকে কমিয়ে দেন, সরকারি ব্যয় হ্রাস করেন, সমস্ত হ্রাস করে আগে মানুষের প্রাণ বাঁচার স্কিম নেন।
এবং তারপরে আপনি এই যে কোটিখানেক মানুষ আছে তারা আপনাকে এত সাহায্য করেছে, তাদেরকে নিয়ে আসতে হবে না? তাদেরকে বাঁচানোর চিন্তা করতে হবে। If they অনেকে চলে আসতে হবে, they will have to, for example, in Italy, we have about 400,000 people in Italy. Minimum, everybody sends 1,000 euro from Italy. Yeah. Now they're stopped, totally stopped. Belgium stopped. Spain stopped. France stopped. So what will happen? If those people could not income anymore, then what will happen? Therefore, তাদেরকে কিন্তু আপনার চিন্তা করতে হবে, যারা আমার সৌদি আরবে আছে, টাকা পাঠাতে না পারে তাদের কি করবেন? আবুধাবিতে আছে, বাহরাইনে আছে, তারা তো আপনার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। অতএব আপনাকে গ্লোবালি চিন্তা করতে হবে দ্যাট উই আর ইন এ টোটাল ক্রাইসিস, এন্ড এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আপনার যত বাঙালি ব্রেন আছে, এই যে অজয় দ্বারা আছে অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে আছে, তারা কিন্তু টাকা চাইবে না। মিস্টার অজয় উইল নট আস্ক ফর মানি। তারা কিন্তু বিনা পয়সায় তাদেরকে ব্যবহার করেন, করে আপনি একটা গ্লোবাল স্ট্র্যাটেজি ঠিক করেন। ওকে, আপনার অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, হ্যাঁ, গ্রহতের এই আপনি মোহ ত্যাগ করেন, করে আপনি বাঁচানোর মহতে আসেন, এবং যাকে বেতন দিতেন 1 লাখ টাকা, তাকে 50,000 টাকা দেন, যাকে দিতেন 30,000 টাকা, তাকে 20,000 টাকা দেন, নিচের দিকে একটু কম নেন। এইভাবে কমিয়ে দিয়ে আপনি ছড়িয়ে দেন, বাঁচানোর জন্য স্কিম নেন, স্বাস্থ্যের জন্য স্কিম নেন, এবং আমাদের যে ওভারসিজ বাংলাদেশের আছে তাদেরকে আপনি হিসাবে আনতে হবে। Entire world will never be the same again. At least I can see. Richard, since Germany, France, UK and Italy are Belgium's largest trading partner, accounting for close 80% of its total exports, how is the COVID-19 situation going to have a greater impact on export demand? And is it possible to compensate for COVID-19 effects within a month or in a year? Certainly not in a month or in a year. I mean, we're talking about disposable income. People's incomes are going to be reduced, and therefore what they are going to be able to buy is going to be reduced, and therefore demand is going to be reduced. Supply is already difficult because a number of people are not going to work. A number of people are simply not going into factories to produce goods. So we have both a crisis in supply and in demand. If we think back to 2008, where we had a huge economic downturn, it took at least 5, probably 10 years to get back to where we were in 2008. We were just getting back on our feet when this COVID crisis hit us so hard. So certainly not. I mean, there's both a crisis of supply and demand. Belgium is going to suffer as a very open economy, as many other European nations will do. Richard, your federal government announces a 55 billion USD economic package along with a tax relief, late payment penalty relief for tax liabilities, 3 billion euros for granting guarantees on credit, 250 million euros for startups and scale-ups companies, 5 million euros for youth tourism and social tourism, 200 million euros for subsidized sectors such as culture, youth, media, sports, school trips, etc. Elimination of the city tax for the first half of 2020. Is it possible to mitigate the crisis through these initiatives? To a certain extent. These are, you could ask, these are sticky plasters, over a gushing fountain. I mean, these certainly will help. It will help to a degree, to percent, but it will not solve the crisis of demand. If people's incomes are going down, simply they will not be able to buy products. It's as simple as that. You can reduce the taxes on people, which means, of course, the governments are receiving less income. Therefore, they're having to either raise money on financial markets or spend less. In this case, they have decided to spend a lot more, which means the government is going to have a huge debt. And debt means that the debt will eventually have to be repaid sooner or later, be it by this generation or the next generation. And that, of course, has huge consequences for pension systems around the world. So it's not what the measures you announced are helpful, but they're not a solution. And Richard, moreover, the European Union announces the biggest fiscal response to the epidemic worth 3.2 trillion euros. That is 3.5 trillion US dollar. Do you think the initiatives of the EU will prove to be okay to bring back the overall economy in Europe? It will take
probably to recover. We're talking about whether it will be a so-called V-shaped recovery or a U-shaped recovery, meaning that will the economy bounce back in the shape of a V, or will there be a much slower U-shape with a longer bottom, or even a W, where we have a peak, a down, and then up again. It will take time. The measures that have been announced by the European Central Bank includes 750 billion euros worth of loans, the reinsurance system that I mentioned earlier of 100 billion euros worth of loans for reinsurance, allowing people to stay employed, which is very, very important. Because the more people, of course, that become unemployed, the higher the social security payments the governments have to pay and the greater debt they have. So the measures that the EU has announced, they've been well coordinated, and the European Union institutions have been, after a slow start, have been very, very active in this field. And of course they will help assuage to a degree the worst parts of this crisis. But when we are talking about factories closing down, the service sector, restaurants, bars, theatres, cinemas being closed, these things don't reopen immediately. People, when they receive their first paycheck, the first thing they're not going to do is go out and spend all of their money. What they're going to do with this money, they're going to save it, pay off some of their debt, pay off their credit cards, pay off their loans that they've had to suffer. So it won't be an immediate bounce back. There will be a delay, I think, in the likely rebound of the global economy. We're expecting probably more of a U-shaped recovery than a V-shaped recovery. মিস্টার অজয় দাশগুপ্ত, আপনি রিচার্ডের কথা শুনছিলেন এবং মিস্টার হকের কথা শুনছিলেন, আপনার কাছে কি মনে হয় যে মানে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে আর কি করণীয় আছে? এবং আমরা বুঝতেই পাচ্ছি যে আমাদের শিক্ষা তো এমনিতেই শিক্ষার করুণ দশা, সেই শিক্ষা ব্যবস্থাও একটা ধস নামবে এই কোভিড-19 কারণে। কেননা দীর্ঘদিন ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবার কারণে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশাটা আমরা দেখলাম। থিঙ্ক গ্লোবাল হেলথ বলছে যে ওয়েজিং অ্যানাদার পাবলিক হেলথ ওয়ার। তো এই যুদ্ধ মোকাবেলায় আসলে কি পদক্ষেপ অপরিহার্য এবং এই যুদ্ধ কতটা দীর্ঘমেয়াদী হবে আমরা কেউই জানি না। এবং এর একটা সামাজিক, মানসিক নানা রকমের প্রতিক্রিয়া সামনের দিনগুলোতে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে কোয়ারেন্টাইন বা লকডাউন যাই বলছি না কেন, এটি মানুষের মনস্তত্ত্ব একটা বড় ধরনের সংকট তৈরি করবে। এই যে অর্থনৈতিক সংকট, এটি একটা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারবে। তো সব মিলে আমরা একটা শেষের দিকেও আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন, কি হওয়া উচিত, কি করা উচিত আসলে? দেখুন, firstly I like to thank Mr. Richard, because from his clear idea and speech I came to know the clear picture of the Belgium, এবং আমি হক সাহেবকেও আমার ধন্যবাদ জানাই। কারণ আমি একটা কথা বলি আপনাকে, এই যেমন ধরেন আমরা যে এখানে সিডনিতে বাজারে যাচ্ছি, রেশনিংটা কিন্তু চালু হয়ে গেছে এইরকম। আমি একদিন বাজারে গিয়ে পাস্তা কেনার সময় আমি 3 প্যাকেট পাস্তা নিয়েছিলাম, যে একটা প্যাকেট অন্তত জমিয়ে রাখবো, 2-1টা আস্তে আস্তে ব্যবহার করবো। আমি কাউন্টারে যাওয়ার পরে মেয়েটি আমাকে বলছে যে তুমি হয়তো খেয়াল করোনি যে আমরা প্রতি মানুষ মাথা পিছু 2টো করে পাস্তার প্যাকেট দিচ্ছি, সম্ভবত এটি ভবিষ্যতে 1টা হয়ে যাবে, তুমি 2টোর বেশি নিতে পারবে না। যেমন আপনার ইতিমধ্যে যে কোনো মানুষ 1টার বেশি টয়লেট টিস্যু রোল কিনতে পারবে না, যেটা 7-8 প্যাকেট থাকে ধরেন। এইরকম করে রেশনিং সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। এবং হক সাহেব যেটা বললেন যে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনার রেমিটেন্স, কিন্তু এই রেমিটেন্স বহুকালের জন্য বন্ধ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। I was fortunate to follow Italian Prime Minister's speech of his interview with BBC. আমি সৌভাগ্যবান যে আমি ওই ইন্টারভিউটা সরাসরি শুনেছি। তিনি যে কথাগুলো বলেছেন কোনটি খুবই মারাত্মক এবং খুবই, যে আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, পৃথিবী আগের মতো থাকবে না। পৃথিবী আগের মতো থাকবে না মানেটা কি? মানেটা হচ্ছে আপনি মনে রাখবেন এর পরে আমেরিকা এবং ইউরোপ আপনার সমস্যা নিয়ে মাথা ঘামাবে না, কারণ তাদের নিজেদের পাতার কাপড় খুলে গেছে। I'm sorry to say that, হ্যাঁ। এখন তারা আর কোনোদিন এইসব রিফিউজি ইস্যু, মানবিক ইস্যু, মানবতা ইস্যু এগুলো নিয়ে মাথা ঘামাবে না, কারণ তারা এখন বুঝতে পেরেছে তাদের নিজেদের সুরক্ষার প্রয়োজন।
আপনি হয়তো জানবেন যে ইস্টার্ন ইউরোপে অলরেডি বিলবোর্ড বসানো হয়েছে, ওইখানে চাইনিজ প্রিমিয়ারের ছবি এবং নিচে লেখা আছে থ্যাঙ্কস ফর এক্সপোর্টিং অল দিস থিংস। মানে টার্গেট কিন্তু শুরু হয়ে গেছে পৃথিবী, কে কাকে টার্গেট করবে, এবং এই কোল্ড ওয়ার দীর্ঘকাল চলবে। ইউরোপ উইল সাস্টেইন, ইউরোপ আবার রুখে দাঁড়াবে, এবং ইউরোপ যখন দাঁড়াবে ইউরোপ কিন্তু ছাড়বে না। আর আপনাকে মনে রাখতে হবে, আমাদের মতো যারা আমরা বলছি উন্নয়নশীল দেশ, মূলত একটি গরিব দেশ, এবং এই গরিব দেশে আপনার যে সমস্ত লুটেরেরা টাকাগুলো পাঠিয়ে দিয়েছে তারা কিন্তু আর এই টাকা কোনোদিন ফেরত আনবে। তাহলে এখন সরকার কেন রেশন নিয়ে যাচ্ছেন না, কেন এই নির্দেশগুলো জারি করা হচ্ছে না যে মাথা পিছু এইরকম তুমি কিনতে পারবে, মাথা পিছু পরিবার পিছু এরকম করে অ্যালোকেশন দেওয়া হবে? এটা হয়তো কঠিন, অনেক কঠিন এবং কঠিন আমরা জানি, কিন্তু আমি এই প্রসঙ্গে আরো একটি কথা বলতে চাই। নানা কারণেই তো আমরা নানা ধরনের বাহিনীকে ব্যবহার করি। এরকম একটা দুর্যোগে সামরিক বাহিনীকে ব্যবহার করা যেতে পারে, তারা নামলে অনেক ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে আসবে। এবং ধরেন আরেকটা বিষয় আমার যেটা মনে হয় যে আমরা যেটা বলছি যে জনপ্রতিনিধি এবং আমার কেন জানি মনে হয় একটা পোস্টমর্টেম হয়েছে পৃথিবীর সব দেশে। পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম এবং সাস্টেনেবিলিটি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একটা পোস্টমর্টেমের ভিতর আছে, কার কোথায় আসলে ফল এবং কোথায় তার দুর্বলতা। এবং আমি তো মনে করছি ধরেন বাংলাদেশ এতদিন যে উন্নয়নের কথা বলেছে, অসত্য কিছু নয়, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, কিন্তু এই যে আপনি বললেন শিক্ষার কথা, শিক্ষা তো আমি তো আবার সময় লাগবে এই কারণে যে ধরেন আমাদের দেশটা তো ভিন্ন ধরনের দেশ, এখন একটা জট শুরু হবে, এখন একটা জটিলতা শুরু হবে। এবং আরেকটা কথা আমি এই প্রসঙ্গে আপনাকে বলতে চাই যে খেয়াল করবেন, সবকিছু একটা অন্ধত্বের দ্বারা, ড্রাইভিং ফোর্সটা অন্ধত্ব আমাদের দেশে। সেটা আপনি যে কোনো দৃষ্টিকোণ, মানবিক, ধর্মীয়, বিজ্ঞান, যে কোনো দৃষ্টিকোণ বলেন, সব জায়গায় একটা অন্ধত্ব কাজ করছে। এইটা থেকে বেরিয়ে আসতে আপনার আরো এক যুগ যাবে। এবং এইটা থেকে ওই আপনি আমি যে কথাটা বলেছি যে ডিফারেন্স বিটুইন টেকনোলজি এন্ড সায়েন্স, আমাদের দেশে আপনি গত 10 বছরে একজন বিজ্ঞানীর নাম বলতে পারবেন আসলে? আমরা বিজ্ঞান চর্চা করেছি? আমি যদি বিজ্ঞান চর্চাই না করি, আমি যদি বিজ্ঞানকে ভালোই না বাসি, রাষ্ট্রভাবে পৃষ্ঠপোষকতাই না, আমি এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরোবো কি? মিস্টার অজয় দাশগুপ্ত, জাস্ট আপনি আমাকে এক লাইনে বলবেন, এই যে আপনি যেটি বলছেন যে এই যে পোস্টমর্টেম হলো, এই পোস্টমর্টেমের যে ফলাফল আমরা যেটা পেলাম, তা থেকে কি কেউ শিক্ষা গ্রহণ করবেন কিনা বাংলাদেশে কিংবা অন্যান্য দেশে? আমার এটা দৃঢ় বিশ্বাস যে পৃথিবী শিক্ষা গ্রহণ করবে, মানে করতে বাধ্য হবে। ডিক্টেটর বা পাগল ছাড়া বাকিরা শিক্ষা গ্রহণ করবে, যারা শিক্ষিত মানুষ। আমাদের দেশে শিক্ষা গ্রহণ করবে মনে করি। কি মনে করেন আপনি? শুনতে পাইনি আমি। শিক্ষা 50-50, অর্ধেক অর্ধেক, 50-50, একটা সেফ জোনে আছেন আপনি। মিস্টার আব্দুল হক, ইকোনমিস্টরা বলছেন যে পৃথিবীতে 55 কোটি মানুষ হতদরিদ্র হবে কোভিড-19 কারণে। আইএলও বলছে যে বিশ্বজুড়ে 195 মিলিয়ন বা তার চেয়ে বেশি মানুষ বেকার হয়ে যাবে, এবং তার একটা বড় অংশ বাংলাদেশও হবে, এবং ইতিমধ্যেই বাংলাদেশে প্রচুর মানুষ বেকারত্বের মধ্যে চলে গেছে। সো আপনি কি মনে করেন যে এখন আসলে কি ধরনের পদক্ষেপ দ্রুততা নিয়ে আসবে? মানে এখন তো প্ল্যান করতে হবে আসলে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদে। এবং আমি কানাডার কথা জানি, তারা 2 বছরের অলরেডি এখন পর্যন্ত যে সংকট তাদের, সেই সংকট মোকাবেলার জন্য আগামী 2 বছরের পরিকল্পনা তারা করে ফেলেছে। সো আপনি কি মনে করেন? যে ছোট্ট করে বলতে হবে, আমার হাতে সময় নেই। অজয় বাবুর রেশ ধরে বলি রেফারেন্সে, যে আমাদের শিক্ষাটা উনি 50-50 বলেছেন, আমি মনে করি এরকমই, কারণ আমরা ইতিহাস থেকে খুব কমই শিখেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে with a global pandemic, the world will never be the same again. It is said by the global level experts and all these experts around the globe, everybody is saying. But the vulnerability of our sort of countries, since we are overburdened with the population, already সরকার বলছেন, ইতিমধ্যে অর্থনীতি বলছেন প্রায় 40% লোক কিন্তু ইতিমধ্যেই দারিদ্র্য সীমা চলে এসেছে, যেটা 20% ছিল। এই বাস্তবতাগুলোকে উপলব্ধি করে আমি মনে করি there should be a national emergency. Government should come forward and invite all these, আমাদের যে যারা চিন্তাবিদ আছে, যে যারা দুনিয়া ছড়িয়ে আছে, আমাদের অনেক গ্লোবাল লেভেলের চিন্তাবিদরা আছেন, তাদেরকে ডেকে যে কিভাবে একটা বেল আউট হতে পারে for the short time, for mid term and for the to sustain in the global economy, to have a food security.
ইভেন আমি মনে করি আমাদের এই মুহূর্তে ধান কাটার সমস্যা দেখেন, the crisis of education that we are creating so many graduates, those are not required for the market or anywhere in the world. We are creating all BBAs, madrasa graduates, blah, blah, blah. What a horrific, what a wastage of human resources. Whereas you don't have people to cultivate. So in Japan, everybody knows how to cultivate. Everybody, whether Tata company's director or an ordinary man. The education has made that opportunity, that from a childhood you have to learn that. আমি মনে করি এই মুহূর্তে ধান কাটার জন্য আমাদের সবাইকে, সমস্ত যে বেকার ছাত্ররা আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের এবং কৃষি খাতের জন্য শ্রমিক পাওয়া যায় না, তাদেরকে গভর্নমেন্টকে বাধ্য করতে হবে, তুমি না যাও তাহলে তোমাকে ফাইন করা হবে, এরকম জিনিস করা উচিত। এবং এরকম একটা জিনিস আসা দরকার। প্লাস হলো এটা বলে ইমার্জেন্সিতে আসা, যেমন মিস্টার অজয় বলছিলেন যে সেলফ ইম্পোজড রেশনিং। You see, we are not that kind of a country where we even don't have the rationing system in the place what West Bengal is having there. Therefore, to distribute foods so that sometimes people, there are money but cannot buy. Sometimes there are no foods. Therefore, you'll have to distribute. You'll have to keep people survive. That kind of situation এর জন্য আমার মনে হয় একটা ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছে। যদি আপনি করোনার মতো, if you are smart, if you are prudent, if you are a statesman, leadership is so important. For example, আমি শেষ করব যে 71 সালে বঙ্গবন্ধু যেরকম চেষ্টা করেছিলেন রক্তপাতহীন একটা সমাধানের জন্য, পাকিস্তানে বদমাশ দুষ্টরা থাকার কারণে দেখেন বিশাল রক্তপাত হলো, লক্ষ কোটি মানুষ সাফার করলো, যেটা একটা ভারতীয় লেখক বলেছিলেন যে খারাপ লোকেরা ছিল ক্ষমতায়। অতএব এখন নেতাদেরও প্রমাণ করার সময় তারা ভালো না খারাপ, তারা কি করে ইতিহাসে দখল করবেন, নতুবা দেওয়ালের লিখন তাদের পড়তে হবে। কারণ কোটি কোটি লাখ মানুষ যদি না খেয়ে থাকে তখন কিন্তু কোনো কিছু টিকবে না, আমাদের সব ভেঙে পড়বে। Richard, COVID-19 is going to change social order as we are talking about this, as well as world order drastically and dramatically. How COVID-19 situation is going to affect the EU's environmental and security policy? It's huge. I mean, I agree with your guest in the studio. If we look back to, we have to learn from the past, and we have to look back, for example, at the Arab Spring. What was the Arab Spring about? It was about revolutions in North Africa and in the Middle East. And why did it all start? Well, part of the reason was simple, that people no longer could afford to buy simple products, such as the cost of bread or the cost of food was too high, so food supply was a huge element. If again we see that incomes fall and prices rise, we're likely to see instability in the world, instability in regions that we don't necessarily know at the moment. The EU, of course, is a global actor in the world, and it's the biggest donor of international aid in the world, and therefore, if there is a reduction in the EU budget, and there's a reduction in the amount of money available to be invested in developing countries, then of course it's going to have a huge impact on both the EU and the developing world. We're going to see a lot more instability in the world due to the coronavirus. The security situation is going to be undermined in areas that we don't necessarily know about. We talk a lot now about the Sahel region and around Lake Chad. We talk a lot about the instability in North Africa. We're expecting, again this summer, we have the crisis brewing on the Libyan coast. What will happen this summer if thousands of migrants from Africa and from Syria try to cross the Mediterranean Sea into Italy and Malta, and when Italy and Malta have declared that their ports are not safe due to coronavirus? We are expecting a huge difficulties this summer, and this is why it's so important that these measures that are taken by governments around the world are respected, and that the normality can once again be returned to. But we're expecting a huge impact when incomes go down and prices may rise due to lack of supply or lack of demand. So we're expecting a very unstable both economic and security
perspective for the next few months. Richard, we are almost at the end of the program, and I'm running out of the time, actually. So, very briefly, I have one question to you, that AFP reported that Angela Merkel is going to lose her influence on EU. Do you think so? Angela Merkel has been the leader of Germany for well over a decade now, and she has been extremely influential. And of course, she herself has announced that she will be stepping down as leader of the CDU party, therefore as leader and chancellor of Germany. She's been a very influential figure that often is very, very good. One of her strong points is that Angela Merkel is bringing countries together, brokering compromise. Germany is very strong in that, where we have seen, whether it be the Greek crisis, the migration crisis, even the coronavirus crisis that was ongoing, Germany is still playing a key role. Be it Angela Merkel or the next Chancellor of Germany, whoever that might be, we will, for sure, Germany is still the strongest economy in Europe. It's still the largest contributor to the EU economy. It has a very, very close links to France. And when the German and French motor work together, we know that many problems can be solved in the European Union. So, of course, Angela Merkel will be stepping back sooner or later from the helm of Germany, but no doubt Germany and France will still lead the European Union strongly. Mr. Abdul Haque, Mr. Ajay Das Gupta এবং Mr. Richard Freedman, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আলোচনা অংশ নেবার জন্য। রিচার্ড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ইনডিড। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার প্রভাব প্রতিক্রিয়া নানান ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার কথা শুনছিলাম আমরা, বেলজিয়ামের কথা, ইউরোপের কথা, এবং মিস্টার আব্দুল হক বাংলাদেশের কথা এবং গোটা বিশ্বের কথা সবাই মিলেই বলছিলেন। এবং সমাধান বলতে যেগুলো বেরিয়ে এসছে ওনাদের কথা থেকে, যে মানব সভ্যতাকে আসলে নতুন করে আত্মোপলব্ধি করতে হবে। এবং ওনারা যেটি বলছেন যে পৃথিবী এমনভাবে বদলে যাচ্ছে যে যত ক্ষমতাধরই হন না কেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে কারোই আসলে পায়ের তলায় মাটি নেই। কাজে মানুষকে সবার উপরে বিবেচনা করতে হবে, মানুষের সমস্যার সমাধান করবার দিকে রাজনৈতিক নেতৃত্বকে মনোযোগ দিতে হবে। কারণ পেটের ক্ষুধা যখন মানুষের থাকে, তখন সে কিন্তু বেপরোয়া হয়ে ওঠে, এবং এই বেপরোয়া পরিস্থিতি সামাল দেবার ক্ষমতা অনেক রাষ্ট্রের, অনেক সরকারেরই থাকবে না, সেটি তাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের দেশে অবশ্যই কথা বলতে গিয়ে ব্যবস্থাপনার দুর্বলতাটা প্রকট হিসেবে দেখা দিচ্ছে, অনেক দেশের ক্ষেত্রে দেখা দিয়েছে। কিন্তু আমাদের অন্যের কি হলো সেটির চেয়ে বিবেচনা করতে হবে, আমরা কি করলাম, আমরা কি করতে পারছি, আমাদের কি করা উচিত সেটি। এবং এই যে প্রবৃত্তি নিয়ে যত হইচই আমরা করেছি, যত গুণগান আমরা করেছি, যত আত্মদুষ্টিতে ভুগেছি, সেখান থেকে আমার অতিথিরা বলছিলেন যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে প্রবৃদ্ধির এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, সেখান থেকে বেরিয়ে এসে আসলে মানুষের বাঁচার চিন্তা করতে হবে। এবং সেটি হচ্ছে বাস্তবতা, কারণ প্রবৃদ্ধির হিসেব নিকেশ নিয়ে অনেক রকমের প্রশ্ন ইতিপূর্বে অর্থনীতিবিদরাও তুলেছেন। ওনারা এই মুহূর্তে মনে করেন যে জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা, এই দুটো বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, মানুষের কর্মসংস্থানের দিকে নজর দেওয়া উচিত, ব্যয়ের সাশ্রয়ের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এবং সব মিলিয়ে যেটা ওনারা শেষ মুহূর্তে বলছেন সেটি হচ্ছে যে কবে এই পরিস্থিতি শান্ত হবে, কত ইতিবাচক ধারায় প্রবাহিত হবে, সেটি কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারেনি, না মিস্টার আব্দুল হক, না মিস্টার অজয় দাশগুপ্ত, না রিচার্ড ফ্রিডম্যান। তবে ওনারা এটি ন্যাশনাল ইমার্জেন্সি, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে বিবেচনা করতে চান, সেভাবেই দেশে দেশে সরকারগুলোকে বিবেচনা করুক সেটি ওনারা চান। এবং এটির প্রস্তাবনা এসেছে যে আমাদের যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নানান রকমের দুর্বলতা ইতিমধ্যে স্পষ্ট, এই দুর্দিনও যখন কোনো জনপ্রতিনিধি তারা যখন ত্রাণের অর্থ বা চাল আত্মসাৎ করেন, তখন এই ব্যবস্থাপনাটা অনেকেই মনে করেন, আমার এক অতিথি এখান থেকে অস্ট্রেলিয়া থেকে বলছিলেন যে এটি সেনাবাহিনীর উপরে ছেড়ে দেওয়া ভালো, কারণ তাদের উপরে অনেক ক্ষেত্রে অনেক রাস্তা আছে এবং তারা ব্যবস্থাপনায় অনেক ক্ষেত্রে সফলও। যা কিছু ভালো, আমরা আশা করবো যে আমাদের সরকার, বিশেষ করে সরকার প্রধান, সেই জায়গাগুলোতে মনোযোগ দেবেন। অনেকেই মনে করেন যে ওনার মন্ত্রিসভা হয়তো নিষ্প্রভ, নিরীহ, কিন্তু উনি যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ এবং উনি যথেষ্ট পরিমাণে নানান বিষয়ে খোঁজখবর রাখেন, নানান পদক্ষেপ গ্রহণ করবার জন্য উনি চেষ্টা করছেন। কাজে সেই চেষ্টা থেকে ওনাকে আরো বেশি সজাগ, সতর্ক এবং দূরদৃষ্টি পরিচয় দেবেন, এটি সকলের প্রত্যাশা, বাংলাদেশের জনগণের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। বাড়িতে থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।